শিক্ষকতায় পেশায় যে মানে কিন্তু অবারিত স্বাধীনতা আছে আর একটা ফ্লেক্সিবিলিটি আছে। সেবারও টেলিভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই সাহিত্য অনুষ্ঠানের সঙ্গে আছি আমি তালুকদার লাভলি। আর আমাদের আজকের অতিথি অধ্যাপক আহমেদ রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এবং ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক। প্রথমত বলতে চাই আরেকটু ওনার সঙ্গে বিশেষণ না দিলেই নয়। বিশেষ করে অধ্যাপক আহমেদ রেজা শুধুমাত্র অধ্যাপনা করেন তাই না, সেই সঙ্গে আহ, শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এবং রেডিও টেলিভিশনে উনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। আর যদি শিক্ষকতার কথাই বলি, আমার মনে হয় যে খুবই মেধাবী এবং জ্ঞানী একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে। সেই দিক থেকে আমি সত্যি আজকে কৃতজ্ঞ যে ওনার মতন এরকম মানুষের সঙ্গে কথা বলছি এবং তার সঙ্গে আমরা আসলে এটা ইন্টারভিউ বলবো না, গল্প করছি, এটাই আমি বলবো। কারণ ইন্টারভিউ নেওয়ার মতন, ওনার ইন্টারভিউ নেওয়ার মতন আসলে এত ক্ষমতা আমার নেই। তো সেদিক থেকে আজকে আমি গল্পের কথাই বলবো যে আমরা গল্প করছি। তো আমি প্রথমেই একটু বলবো যে আপনি প্রথমেই শিক্ষকতা পেশায় এসেছেন। আমি জানি যে আপনার অনেক পেশার সুযোগ হয়েছে, তারপরেও আপনি সেখানে না যে এই পেশায় কেন এলেন? আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি ঠিক করিনি যে আমি কোন পেশা নেব ভবিষ্যতে। আমার সমস্ত জীবন আনন্দের সঙ্গে লেখাপড়া করা। আমি সাহিত্য পড়তাম মনোযোগ সহকারে, গণিতের চর্চা করতাম। আমাদের স্কুলে গানের চর্চা হতো নিয়মিত, গান শিখতাম এবং গান শেখার সুবাদে আমি অনেক পুরস্কারও জীবনে পেয়েছি। তো আমি এমএ পাশ করার পরে আর ১০ জনের মতোই চাকরির চেষ্টা করি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং একটা কোম্পানিতে চাকরি পাই, সেই বহুজাতিক কোম্পানি। সেখানে ভালো মাইনে পেতাম এবং একই সময়ে আমি আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরির চেষ্টা করি। আমার পরীক্ষার ফলাফল ভালো ছিল, সেটা আমাকে একটা সাহস জুগিয়েছিল। তো আমি কোম্পানিতে চাকরি করতে করতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলাম এবং সেখানে আমি যোগদান করলাম যে দেখি কেমন লাগে। তো আমি তারপরে সেখানে গিয়ে আমার মনে হলো যে এই চাকরিটা আমাকে আমার জন্যই, আমি এটার জন্য উপযোগী কিংবা এই উপযোগী। চাকরি আমার জন্য উপযোগী এবং আমার খুব ভালো লাগতো। শিক্ষকতায় পেশায় যে মানে প্রচুর টাকা পয়সা আছে সেটা মোটেই নয়, গাড়ি বাড়ি এরকম যে ব্যাপারগুলো শোনা যায় সরকারি চাকরির ক্ষেত্রে সেটাও নেই। কিন্তু অবারিত স্বাধীনতা আছে আর একটা ফ্লেক্সিবিলিটি আছে কাজের ক্ষেত্রে। একটা নিজের মতো করে কাজ করার একটা স্বাধীনতা আছে। তার মানে এই নয় যে আমরা সব ইচ্ছে মতো করি তা না, কিন্তু নিয়মিত কাঠামোর মধ্যেই একটু নিজের মতো করে গুছিয়ে কাজ করা যায়, সেইটা আমার নিজের খুব, স্বাধীনতাটা হ্যাঁ, অ্যাপ্লাই করা সেটা যায়। সেটা আমার খুব ভালো লাগতো। নিজের চিন্তা প্রকাশ করতে পেরেছি সবসময়, সেইটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমি থেকে গেছি। ধন্যবাদ যে এটা আমরা আমাদের দর্শকরাও জানেন, যে যারা আপনাকে চেনেন এবং আমি জানি যে যারা বিশেষ করে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের যারা এবং এই যে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে যারা জড়িত, তারা সকলেই আপনাকে চেনে এবং আপনার সম্পর্কে খুব ভালো ধারণা আছে তাদের, এবং আমাদেরও আছে। সেই দিক থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি যে এই যে শিক্ষকতা পেশায় এসেছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই যে আপনার হাত দিয়ে অনেক ছেলে-মেয়ে অনেক জায়গায় আজকে তারা ভালো, ভালো জায়গায় আছে। তো এই সম্পর্কে আপনার আ ভেতরের যে অনুভূতিটা কেমন? আমার শিক্ষকতার জীবন বেশ লম্বা এবং আমার ছাত্রছাত্রীরা আজ শুধু দেশেই নয় পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের অনেকেই খুব নিজের কর্মক্ষেত্রে খুব ভালো করেছে, শিক্ষক হিসেবে কিংবা সরকারি কর্মকর্তা হিসেবে কিংবা ব্যাংক কর্মকর্তা হিসেবে কিংবা এমনকি শিল্পোদ্যোক্তা হিসেবে ভালো ব্যবসা করেছে, কারখানা তৈরি করেছে, খুব ভালো। এই তো কদিন আগেই আমি দেখলাম আমার
টাঙ্গাইলের আমার এক ছাত্র বিস্কিট এবং ঘি, খাঁটি ঘি, বিস্কিট এগুলো বানাচ্ছে এবং সেখানে খুব ভালো করছে। আহ, আমি তো মনে হয় আমি আহ, মানে শিক্ষার্থী বান্ধব শিক্ষক এবং এদের অনেকের সঙ্গে আমার সার্থক যোগাযোগ সার্থক আছে। শিক্ষক। সেটা আমারটা আমি বলতে পারবো না। আমার মনে হয় যে সার্থকতার ব্যাপারটা খুব কঠিন বলা। কিন্তু আমার শিক্ষার্থীদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওরা অন্যায় করলে আমি বকি, ভালো কাজ করলে উৎসাহিত করি এবং কেবল যে পড়াশোনা করতে বলি তা নয়, সব কিছু ভালো, জগতের সকল ভালোর সঙ্গে নিজেকে যুক্ত করতে তাদেরকে নিরন্তর অনুপ্রাণিত করি। ধন্যবাদ। আমরা তো এই একটা দিকে কথা বললাম। আপনার আসলে অনেক কথা আছে যে এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব না। তারপরেও আমি আরেকটা কথা বলব যে আপনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে এবং শিক্ষকতাও করছেন ইংরেজি সাহিত্যে। কিন্তু আ যেটা আমি দেখি যে ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য দুটোতেই আপনার সমান দখল। এটা মনে হয় আমার বাংলাদেশে আমি মনে করব যে খুবই রেয়ার। এই জিনিসটা কিভাবে? আপনি যখন আমি একটা জিনিস খেয়াল করেছি যখন বাংলা কথা বলেন, তখন একটা শব্দ আমরা অত ইংরেজি জানি না। তারপরেও কথায়, কথায় মানে বলে ফেলি অনেক কথা। কিন্তু আপনাকে আমি যখন দেখেছি যে বাংলা যখন বলেন, তখন একটা শব্দও ইংরেজিতে উচ্চারণ হয় না এবং যখন ইংরেজি বলেন তখন ইংরেজিতেই বলেন। এইটা আসলে কিভাবে আয়ত্ত করলেন এই ব্যাপারটা? এটা কিভাবে হয়েছে, আয়ত্ত হয়েছে আমি জানি না। আমি যখন, আমার তো মাতৃভাষা বাংলা এবং আমার ভাষার বিষয়ে অপরিসীম গর্ব আছে। ভাষাকে আমি অপরিসীম শ্রদ্ধা করি এবং আমার এই ভাষাটা সত্যিই সমৃদ্ধ। একটু যতটুকু পড়াশোনা করেছি, সেটা যত বেশি পড়ছি ততই আমার শ্রদ্ধা, আমার কৌতূহল, আমার আস্থা, আমার ভালোবাসা ভাষার প্রতি এবং সেই সূত্রে দেশের প্রতি বাড়ছে। তো আমি কেন বলতে পারবো না বাংলায়? অনেক দিন আগে বাংলাদেশে এসেছিলেন রাশিয়ান এক পণ্ডিত, দানিয়েল দানিয়েল চুক। তিনি বাংলা ভাষার একজন পণ্ডিত, রাশিয়াতে কাজ করতেন। তিনি কিন্তু এই বিষয়টা দেখে হতাশ হয়েছেন যে আমরা বাঙালিরা আহ, ইংরেজি বলছি, তার মধ্যে বাংলা ঢোকাচ্ছি, বাংলা বলছি তার মধ্যে ইংরেজি ঢোকাচ্ছি। আমাদের বাংলা ভাষা মোটেই দরিদ্র নয়। কাজে আমরা চাইলেই হুম, হুম। আমরা পুরোটাই বাংলা বলতে পারি। সবসময় আমরা সকল কিছু প্রকাশ করার জন্যে আমি তো মনে করি বাংলা ভাষা যথেষ্ট সমৃদ্ধ। কাজেই আমি আমি জানি না খুব যে সচেতনভাবে করছি তা নয়, হয়তো এটা আমার নিজের ভেতর এমনি এমনি হয়ে গেছে। হুম। আর ইংরেজি হচ্ছে, ইংরেজি ভাষা ও সাহিত্যের আমি শিক্ষক, সেটা আমার পেশা। আমি যখন ভেবেছি যে পেশাটা করব, সেটা খুবই মন দিয়ে করব। কাজে আমি যখন ক্লাসে বক্তৃতা দিই, তখন আমি খুব প্রয়োজন না হলে বাংলার শব্দ একটাও উচ্চারণ করি না। ধন্যবাদ। যে এই যে মানে এটা আসলে বলার কারণ যে আমাদেরও শিক্ষার আছে এখান থেকে। যে দর্শকরা দেখছেন তাদেরও শেখার আছে যে আমাদের বাংলা ভাষা আসলে অনেক সুন্দর একটা সমৃদ্ধ ভাষা। সেই ভাষাটাকে আমরা আসলে এখনো নিজেরা যে রক্ত দিয়ে এই ভাষাটা অর্জন করেছি, অর্জন না রক্ষা করেছি, সেই ভাষাটার মর্যাদা আসলে আমরা ওইভাবে দিতে পারি না। কারণ এখন ভাষাটাকে অনেকভাবে বিকৃত করা হচ্ছে। হুম। এই দিক থেকে আসলেও আমি সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনার মতো আমরা হতে পারি না। জানি না আ পরবর্তী যারা আসবে আমি চাইবো যে তারা যেন এই বিষয়টা ফলো করে। যে আমাদের ভাষাটাকে যেন সর্বোচ্চ আমাদের একটা সমৃদ্ধ শক্তিশালী ভাষা, এই ভাষাটাকে যেন এরকম দরিদ্র জিনিসহীন না করে দেয়। আম আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি আপনার গভীর আগ্রহ। যে এই প্রসঙ্গে আমি আরেকটু বলি। বাঙালিদের মধ্যে যারা খুব ভালো ইংরেজি জানেন বলে সুনাম আছে, তারা সবাই, বলতে গেলে প্রত্যেকেই, বাংলা ভাষাটা খুব ভালো জানেন। যেমন সত্যজিৎ রায় ইংরেজি খুব ভালো জানেন বলে আমরা জানি। তিনি তো বাংলা ভাষার একজন অসামান্য লেখক। লেখকের নীরজ সি চৌধুরী খুব ভালো ইংরেজি জানতেন, তিনি খুব ভালো বাংলা জানেন। আবার ধরুন আমাদের লেখক, চট্টগ্রামে জন্ম নেয়া আবু ইসাক খুব ভালো ইংরেজি জানেন এবং খুব অসাধারণ ভালো বাংলা জানে। ঔপন্যাসিক। সেটাই ওই মানে ওই সময়ের আসলে এদের
আমরা কিছু নাম উল্লেখযোগ্য কিছু নামের মাধ্যমেই জানি। কিন্তু আমরা আসলে এখন এই জিনিসটা পারি না। আমরা এটা থেকে অনেক দূরে সরে গিয়েছি। তো জানি না আমরা আসলে আমাদেরও চেষ্টা করা উচিত এই জিনিসটাকে ধরে রাখার। তো আমি আরেকটা বিষয় একটু বলব যে আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি আপনার গভীর অনুরাগ। শুধু তাই নয়, বিশেষ করে যারা নতুন আ লেখালেখির সঙ্গে থাকে বা সংস্কৃতির চর্চা করে, তাদেরকে আপনি বিভিন্নভাবে আ প্যাট্রোনাইজ করার চেষ্টা করেন এবং করেন। এই যে আপনি যেভাবে তাদেরকে করেন এবং আপনার পরবর্তী আমাদের দর্শক আছেন বা আপনার মতন আরো যারা আছেন, তাদের আসলে করণীয় কি? এই আ এই জগৎটাকে রক্ষা করার জন্য এই শিল্প সাহিত্য কারণ আমরা জানি যে আসলেও মানুষের জীবনের এটা হলো অ মনের যেমন মানুষের মন বিকাশের জন্য এই শিল্প সাহিত্য সংস্কৃতি খুবই দরকার। আপনি যেমন বললেন ছোটবেলায় আপনি গান শিখেছেন, আপনাদের গান বিনোদনের এই জিনিসগুলো ছিল। আমাদের কিন্তু এখন নেই। এখন শুধু পড়া ছাড়া আর কিছু নেই। এই বিষয়টা যদি একটু কিছু বলতেন যে যারা ছেলেমেয়ে পড়াচ্ছে, গড়ে তুলছে তাদের আসলে করণীয় কি? এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের একটা খুব বড় ভূমিকা রয়েছে। আমার মনে আছে আমার মা মাত্র ৫ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, কিন্তু তিনি বেগম পত্রিকা নিয়মিত কিনে পড়তেন। এবং আমার বাবা আমাকে মনে আছে যে একদিন পথের পাঁচালী বিভূতিভূষণের উপন্যাস আমাকে দিয়েছিলেন পড়তে। আমার তখন আমি ক্লাস 7 এ পড়ি। আমার কষ্টই হয়েছিল পড়তে। কিন্তু আমার মনে আছে ওই বইটা আস্তে, আস্তে পড়ে শেষ করলাম এবং দুর্গা যখন মারা গেছে, উপন্যাসের ওই জায়গায় আমি একা, একা কেঁদেছিলাম। আমি পড়তাম খুব বাজে বই, দস্যু বনহুর কিংবা মাসুদ রানা এসব হুম, কুয়াশা এগুলো। কিন্তু এই উপন্যাসটা পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা একটা বিশাল জগৎ। আমার খুব ভালো লেগেছিল। সেই যে ভালো লাগাটা তৈরি হয়ে গেল অবচেতনে, সেই ভালো লাগাটা এখনো আছে এবং রয়ে বেড়েছে। গেছে। আর আরেকটা ব্যাপার আপনি বলেছিলেন যে লেখকদের আমি অনুপ্রাণিত করি। এটাও আমি শিখেছি আমার আব্বা-আম্মার কাছ থেকে। আমার আব্বা উম সবসময় চিরকাল জীবনের দরিদ্র লোকদের খুব সাহায্য করতেন। নানাভাবে অর্থ দিয়ে কিংবা চাকরির ব্যবস্থা করে। আমার আম্মা খুব অতিথিপরায়ণ ছিলেন। দরিদ্র লোকের কিংবা অনাথ কাউকে পেলে তাকে সাহায্য করতেন। সেটা আমার ভেতরে অন্যভাবে এসেছে। আমি অনুপ্রাণিত করি, মিশি আ লেখকদের সঙ্গে। বিশেষ করে তরুণ, নবীন শিল্পী, লেখক, সাংবাদিক এদের সঙ্গে মিশি। যে আঁকিয়ে ভালো ছবি আঁকছে কিংবা ভালো সংগঠন করছে এবং এইভাবে আমার বলতে নেই বা বলেই ফেলি, পুরো দেশে আমার একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে অনেক লেখক কবির সঙ্গে। হুম। শামসুর রহমান আমাকে খুব স্নেহ করতেন। আমি তার বাড়িতে তার শোবার ঘরে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। এই সৌভাগ্য আমার হয়েছে। এটা এই মানুষের সঙ্গে মেলামেশার কারণেই এটা হয়েছে। আপনি পুরো মাত্রায় একজন বলা যায় যে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কারণ আমরাও দেখেছি অনেক ক্ষেত্রেই। আর সেই দিক থেকে আমি একটা কথাই শুধু বলব যে আজকে আমরা অনেক কথা বলার আসলে আপনার সঙ্গে কথা বলতে গেলে অনেক কথা বলে শেষ করা যাবে না। তবু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো সেই জায়গা থেকে আমি শুধু আপনার আ দিক থেকে যে আপনার জীবন যে চর্চা করে এসেছেন, দীর্ঘ জীবন পাড়ি দিয়ে এসেছেন, আমি মনে করব যে আপনি আ আমার দিক থেকে আপনি একজন সফল মানুষ। কারণ অনেক জায়গায় আপনার আ বিচরণ এবং শুধু বিচরণ না, আপনি সাকসেস আপনার হাত দিয়ে যে মানুষগুলো তৈরি হয়েছে, তারা সফলতার সঙ্গে কাজ করছে। সেই দিক থেকে বলতে গেলে আপনি একজন সফল মানুষ। আর আ আমরা আরেকটা জানি যে আ আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে আহমেদ রেজার নামটা সবাই সবাই খুব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে স্মরণ করে। তো সেই দিক থেকে আমি এখন বলব যে আমাদের যেহেতু শেষ পর্যায়ে এসেছি, এই আজকের এই দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন। মাইকেল মধুসূদন দত্ত তার একটা সনেটে লিখেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। যশোরে জন্ম নেয়া এই অসামান্য বঙ্গ সন্তানের কথা আমি প্রতিদিন স্মরণ করি এবং এই কথাটার তারই প্রথম একটি সনেটের এই প্রথম পংক্তির অপরিসীম
গুরুত্ব আছে, অর্থ আছে। কথাটা হচ্ছে দেশকে ভালোবাসতে বাহ! হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই প্রকৃতি আজ নানা কারণে আমরা মনে করি যে একটা খুব আমরা শঙ্কিত আছি প্রকৃতির অবস্থানের ক্ষেত্রে। সাহিত্যকে ভালোবাসতে হবে। আমার দেশের যা কিছু ভালো তাকে ভালোবাসতে হবে, তার জন্য কিছু করতে হবে। ধন্যবাদ। আ আপনার এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং দর্শকদের সঙ্গে থাকবার জন্য। তো পরবর্তীতে হয়তো আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। আরো অনেক বিষয় জানার আছে, শোনার আছে। তো আজকে সেবারও টেলিভিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা আজকের মতোই এখান থেকে বিদায় নিচ্ছি। কিন্তু পরবর্তীতে আবার আ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সেবারও টেলিভিশনের সঙ্গে থাকুন।